দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় দিয়ে ডক্টর ইউনূসকে নতুন রাষ্ট্রপতি করছে বিএনপির সরকার। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্বটি তারেক রহমান তিনি নিজে দিয়েছেন ডক্টর ইউনূসকে। দর্শক, বোমা ফাটালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটাই প্রথম ঘটনা। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তা তারেক রহমান ক্ষমতায় এসেছে। তার মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। শিলং সালাউদ্দিন সম্ভবত বেশি দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই। আপাতত কিছু সময় হয়তো বা তিনি বেশ গরম সরমই দেশটা চালাবেন, কিন্তু লম্বা সময় পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। ইউটার্ন নিচ্ছে জামায়াত ইসলামী। বাজ পাখির মতো উড়বে, বাঘের মতো হামলে পড়বে দুর্নীতির উপরে, অন্যায় অনিয়ম চাঁদাবাজির উপরে। চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যিনি নিজে ভোট চুরি করেছেন, লজ্জায় মাথা নত করে থাকার কথা, সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন, তাও কোন সময়। দর্শক, বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, তাকে বলা যায় যে বিদায়ী রাষ্ট্রপতি। নতুন সরকার সংসদ অধিবেশনে যাওয়ার পরে বর্তমান রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করবেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তিনি নির্বাচনের আগে সেই আভাস দিয়েও দিয়েছেন। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসালেই চূড়ান্ত ফলাফল পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে নবনিযুক্ত গঠিত সরকার বিএনপি সরকার যত ভালো কাজই করুক, যদি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হয় এবং বাংলাদেশকে ঋণমুক্ত করতে হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দরকার ডক্টর ইউনূসের মতো এমন একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য। সুতরাং দেখা যাবে যে বিএনপি সরকার তারা দেশের মধ্যে খুব ভালোভাবে কাজ করলো, আর ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় এবং বাংলাদেশকে কিভাবে ঋণমুক্ত করা যায় সেই লক্ষ্যে দেশে এবং আন্তর্জাতিকভাবে তিনি কাজ করলো। তো তাহলে এভাবে যদি বিএনপি সরকার আগামী 5 বছর কাজ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে 5 বছর পর আমাদের দেশ পুরো বিশ্বের মধ্যে প্রভাবশালী একটা অন্যতম দেশ হবে। একটা বাস্তবতা হচ্ছে যে কোনো কাজ করতে যতটুকু সময় দরকার ততটুকু সময় যদি না পাওয়া যায়, তাহলে সেই কাজটা কিন্তু কখনোই সঠিকভাবে পালন হয় না। যে কারণেই এবার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় দিয়ে ডক্টর ইউনূসকে নতুন রাষ্ট্রপতি করছে বিএনপির সরকার। শিলং সালাউদ্দিন সম্ভবত বেশি দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই। আপাতত কিছু সময় হয়তো বা তিনি বেশ গরম সরমই দেশটা চালাবেন, কিন্তু লম্বা সময় পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যেই অভিযোগ তুলেছে, চুপুর এই অভিযোগের সাহসটা পেল কার কাছ থেকে? শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তাকে সাহস দেওয়ার মতো আল্লুক বাংলাদেশে আছে আমি মনে করি না। এটা তারেক রহমান দেওয়ার কথা না। তিনি বলেছেন সংবিধান একাধিক বিধান লঙ্ঘন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1.5 বছরে। তার শাসনামলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বহুবার আমি অপমান শিকার হয়েছি। এই রাষ্ট্রপতি চুপু নাকি অপমান শিকার হয়েছে। এখন রাষ্ট্রপতি চুপু কি বিচার দায়ের করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, মামলা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে? আর এই সাহস আর এই কথা বলার সুযোগটা কে করে দিলেন? এই প্রশ্ন রাখলাম আমি জাতির কাছে। শাহাবুদ্দিন চুপু কি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাওয়া প্রেসিডেন্ট? তার নেত্রী দলবল নিয়ে দিল্লি চলে গিয়েছে, কিন্তু শাহাবুদ্দিন চুপুকে শিলং এই সালাউদ্দিন রেখে দিয়েছে আমাদের জন্য। রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চলেছে জামায়াত, যেখানে বিএনপি এখন অনেকটা বাধ্য হয়েই জামায়াতকে দেখানো পথে হাঁটছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই অদৃশ্য ফাঁদটি, যেখানে পা দিয়ে বিএনপি এখন জামায়াতকে ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ী রাজনীতি করতে বাধ্য হচ্ছে। কিভাবে জামায়াতের নেতারা সংসদে না গিয়েও বা ক্ষমতায় না থেকেও রাষ্ট্র পরিচালনার এক বিশাল প্রভাব বিস্তার করছেন এবং বিএনপিকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিচ্ছেন, সেটি আজকের আলোচনার মূল বিষয়। শুরুতেই ফাহাম আব্দুস সালামের একটি চমৎকার পর্যবেক্ষণের দিকে নজর দেওয়া যাক। নির্বাচনের পরপরই তিনি বলেছিলেন বিএনপির ভাগ্য আসলে খুব ভালো। কেন জানেন? কারণ তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে পায়নি, পেয়েছে জামায়াতকে। ভাবুন তো, যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তবে জ্বালাও পোড়াও আর সহিংসতায় বিএনপির পক্ষে রাষ্ট্র চালানো বা রাজনীতি করা কতটা কঠিন হতো। কিন্তু জামায়াত সে পথে হাঁটেনি বা হাঁটবেও না। তারা এমন এক বিরোধী দলের ভূমিকা পালন করছে যারা শিক্ষিত, ভদ্র এবং আধুনিক। তারা বিএনপিকে কোনো অযথা ঝামেলায় ফেলছে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা ভেবে দেখেছি? যদি জামায়াত ক্ষমতায় যেত, তবে বিএনপি কি তাদের এত সহজে ছেড়ে দিত? বিশ্লেষকরা বলছেন কখনোই না। বিএনপি তখন আওয়ামী লীগ, বাম সংগঠন এবং শাহবাগের সবাইকে নিয়ে জামায়াতের বিরুদ্ধে এক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলত, রাষ্ট্র অচল করে দিত।
আল্লাহ হয়তো এই দুর্বলতাটা জানেন। জামায়াতের সাংগঠনিক শক্তি অনেক, কিন্তু ক্ষমতায় গিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র সামাল দেওয়ার মতো পরিস্থিতি হয়তো এখনো তৈরি হয়নি। তাই হয়তো আল্লাহ তাদের ক্ষমতার খুব কাছাকাছি এনেও সরাসরি মসনদে বসায়নি, বরং তাদের দিয়েছেন এমন এক অবস্থান যেখান থেকে তারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার নৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারছেন। এখন আসা যাক মূল খেলায়, জামায়াত কিভাবে বিএনপিকে দিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছে। বিষয়টি হলো স্ট্যান্ডার্ড সেট বা মানদণ্ড তৈরি করে দেয়া। জামায়াত রাজনীতিতে এমন এক নৈতিকতার মানদণ্ড দাঁড় করিয়েছে যা টপকানো বিএনপির জন্য এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বা আমাদের এমপিরা নির্বাচিত হলে তারা রাষ্ট্রের কোনো প্লট গ্রহণ করবেন না, শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না, এবং এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প হলে কাজ শেষে পাই টু পাই হিসাব জনগণের সামনে দাখিল করবেন। এটি ছিল এক বিশাল ঘোষণা। বাংলাদেশের প্রেক্ষাপটে এমপি মন্ত্রী মানেই যেখানে গাড়ি বাড়ি আর বিত্ত বৈভবের পাহাড়, সেখানে এই ঘোষণা ছিল প্রচলিত রাজনীতির গালে এক চপেটাঘাত। নির্বাচনের ঠিক দুদিন পর জামায়াত নেতা শিশির মনির আবারও মিডিয়ার সামনে এসে সেই পুরনো ওয়াদার কথা মনে করিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন তাদের দলের এমপিরা পূর্ব ঘোষণা অনুযায়ী কোনো সরকারি সুবিধা, প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ব্যাস, খেলাটা ঘুরে গেল ঠিক এখানেই। জামায়াতের এই ঘোষণার পর বিএনপির অবস্থা হলো শ্যাম রাখি না কুলু রাখি। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের নেতাকর্মীদের অনেক প্রত্যাশা, অনেক বঞ্চনা, কিন্তু যখন তাদের প্রধান মিত্র বা প্রতিদ্বন্দ্বী জামায়াত ঘোষণা দেয় যে তারা কোনো সুবিধা নেবে না, তখন বিএনপি যদি সেই সুবিধা নেয় তবে জনগণের কাছে তারা কি হিসেবে চিহ্নিত হবে? জনগণ তখন আঙুল তুলে বলবে, ওই দেখো জামায়াত সুবিধা নেয় না আর বিএনপি লুটপাট করতে এসেছে। এই নৈতিক চাপে পড়ে বিএনপি বাধ্য হলো একই সুরে কথা বলতে। বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদকে শেষমেশ ঘোষণা দিতে হলো যে বিএনপির এমপি মন্ত্রীরাও কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। লক্ষ্য করুন, এই সিদ্ধান্ত কি বিএনপি স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, নাকি জামায়াতের সেট করা ট্র্যাপে পা দিয়ে তারা তাদের নৈতিকতার প্রতিযোগিতায় টিকতে গিয়ে এটি করতে বাধ্য হয়েছে? উত্তরটা পরিষ্কার, জামায়াতের কাজ অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এখন বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করানো হচ্ছে। সেখানেও জামায়াত এক অভিনব কৌশল নিয়েছে। জামায়াতের এমপিরা তাদের নির্বাচনী এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছেন, টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, সবজি বাজার, বালুরঘাট কিংবা খেয়াঘাট কোথাও কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কুষ্টিয়ার 4 আসনের কথাই ধরুন, সেখানে জামায়াতের প্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন মিলে ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। যখন এক এলাকার এমপি বা নেতারা চাঁদাবাজি বন্ধ করে দেন এবং জনগণের কাছে স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠেন, তখন পাশের এলাকার বিএনপি নেতারা কি আর চাঁদাবাজি করতে পারবেন? বললেই তো জনগণ তুলনা করবে, জনগণ বলবে পাশের এলাকায় জামায়াত চাঁদাবাজি বন্ধ করেছে আর তোমরা করছো। ফলে বিএনপির মাঠ পর্যায়ে নেতারাও এখন বাধ্য হচ্ছেন চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে দূরে থাকতে। প্রশাসনও নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ জামায়াতের যে জিরো টলারেন্স নীতি চায় সেটা তারা নিজেরা ক্ষমতায় না থেকেও বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিচ্ছে। একেই বলে কাউন্টার পলিটিক্স। অন্যদিকে দেখুন, সরকারের একজন মন্ত্রী রবিউল ইসলাম রবি যখন বলেন সড়কে নেগোসিয়েশন করে টাকা নিলে সেটা চাঁদাবাজি নয়, তখন জনমনে কি প্রতিক্রিয়া হয়? মানুষ হাসাহাসি করে, কারণ জামায়াত ইতিমধ্যে মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে যে কোনো প্রকার অনৈতিক লেনদেনই গ্রহণযোগ্য নয়। এই যে জনমতের পরিবর্তন, এটাই জামায়াতের আসল বিজয়। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন পুনর্বিবেচনা করেছে, দুই দলের হাইকমান্ডে আলোচনা হয়েছে যে তারা কি করবে, সম্পর্ককে এখানে টার্মিনেট করবে না দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা সেমি ইডিওলজিক্যাল জোট হিসাবে কন্টিনিউ করবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা সলচাতুরির সুযোগ নেই, এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয়টা এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায় এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো জামাত এনসিপি দুই দল একে অপরের জন্য জরুরি। জামাতের যতই শক্তি থাক না কেন, এককভাবে তাদের ক্ষমতা আসা এবং দেশ চালানো রিয়েলি টাফ। যেমন এনসিপির মতো উদার, মধ্যমপন্থী, তারুণ্য ভিত্তিক এবং বাংলাদেশে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই। জামাতের একটা ব্ল্যাকের স্পট আছে 1971, কিন্তু এনসিপি মানেই সফলতা, এনসিপি মানে বিজয়, এনসিপি মানে জনগণের পক্ষের শক্তি, এনসিপি মানে হিট। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই এনসিপি এবং জামাত জোট এটা জরুরি। এবং এনসিপি যত হিট হোক, এনসিপি যত বিজয়ী শক্তি হোক, এনসিপির কোনো বিতর্ক নেই, যাই হোক না কেন, হিস্ট্রিক্যাল কোনো মিস্টেক নেই। যেমন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে জামাত যেরকম 71 কেন্দ্রিক বিতর্ক আছে জামাতের, আওয়ামী লীগ ভবিষ্যতে আসলেও আসতে পারবে কিনা সন্দেহ আছে। এনসিপি শক্তিশালী থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না, আর আসতে পারলেও সারা জীবন আওয়ামী লীগকে এই গালি খেতে হবে যে তোরা তো 24-এর গণহত্যাকারী, ফেসিস্ট এবং 24-এর গণহত্যাকারী। এই ট্যাগ আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। বিএনপি দুর্নীতিবাজ, ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকারী, 10%, হাজারো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। কিন্তু এনসিপি কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ। যতই হোক না কেন, তারা এককভাবে চলতে সক্ষম না, দিস ইজ রিয়ালিটি। তার কারো সাথে চলতে পারে, যেটা আমরা দেখেছি। জামাতের সাথে জোট, জামাত সিনসিয়ারলি কোঅপারেট করেছে, এনসিপি অসম্ভব সফলতা পেয়েছে। 6 জন এমপি, এটা বিরাট কিছু। অনেকে 50 বছর 80 বছর রাজনীতি করেও 6 জন এমপি হয় না এক নির্বাচনে, যেটা এনসিপির হয়েছে।
মানে খুব দ্রুত এনসিপি ক্ষমতার দিকে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল একটা দল, কিন্তু কারো সাপোর্ট দরকার, এবং সাপোর্টটা দরকার আন্তরিক। বিএনপির মতো সল চাতুরি মার্কা কোনো দলের সাথে জোট করলে এনসিপি জীবনও ছয়টা পাবে না, ও প্রত্যেক জায়গায় বিএনপির বিদ্রোহীরা জিতে আসতো। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট উভয়ের জন্যই অপরিহার্য জরুরি। জামাতের ক্ষমতায় যেতে, এনসিপির বিকাশের জন্য। আর এই জোট এটা কৃত্রিম কোনো জোট না, এটা ন্যাচারাল। কারণ দুই দলের একে অপরের জন্য প্রয়োজন। এনসিপি কে বেঁচে থাকার জন্যই জামাত প্রয়োজন। জামাত ছাড়া এনসিপি বেঁচে থাকতে পারবে না। আবার জামাত ক্ষমতায় আসা এবং টিকে থাকার জন্য এনসিপি কে প্রয়োজন। তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক, এবং আদর্শিক জায়গাটা সম্পূর্ণ এক অভিন্ন। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ, আরো যেসব ডিটারমিনেন্টস আছে রাজনীতি এখন এই জায়গায়, এবং চাঁদাবাজির বিরোধিতা, বাংলাদেশপন্থী, ভারত বিরোধিতা, সব জায়গায় আদর্শিক এক। তো এখানে এটাকে অর্গানিক জোট বলা যায়। অতএব এই সব বিবেচনায় এই দুই দল সিদ্ধান্ত নিয়েছে তারা যুগ যুগ ধরে একসাথে পথ চলবে। হ্যাঁ, একটা পর্যায়ে জোট থাকবে না। জামাত এনসিপি জোটটা হবে অনেকটা বিএনপি জামাত জোটের মতো। বিএনপি জামাত জোট যেরকম অনেকটা আদর্শিক ছিল এবং দীর্ঘমেয়াদী ছিল, অনেকে বলে বিএনপি জামাত জোট আদর্শিক না, এটা ভুয়ো কথা। বলে যে নির্বাচনী জোট, না, বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট। অনেক রাজনীতির অনেক আদর্শের জায়গায় জামাত এনসিপির পুরোপুরি মিলছিল। আদর্শিক বলতে এখানে দুইটা ইসলামী দল। আরে রাজনীতিতে ধর্মীয় দল কিনা, এটা রাজনীতিতে প্র্যাকটিক্যালি এটা তেমন কাজে লাগে না। এটা আপনার মানুষ গঠনে বা কর্মী গঠনে কাজে লাগে। যেমন ইসলামী দল, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা পার্লামেন্টে গেলে তারা ইসলামের আলাদা কিছু কায়েম করতে পারে না। অতএব রাজনীতিতে আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, ফরেন পলিসিতে আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতিতে আপনি কিভাবে দেখতে চান, এরকম নানান কিছু পয়েন্ট, অথবা বড় ধরনের কোনো পরিবর্তন চান। যেমন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বেটার না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এটা একটা আদর্শ। এখানে আদর্শ বলতে আপনি ইসলাম না সেকুলারিজম, এটা আসলে মৌলিক জায়গায় সবাই প্রায় এক কাছাকাছি। তো দর্শক, এখানে বিএনপি জামাত জোট যেরকম ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 25 বছর টিকে ছিল, ওরকম এনসিপি জামাত জোট দীর্ঘদিন টিকবে, সেই পথে এগোচ্ছে। চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যারা চুরি করে তারাই বড় গলায় কথা বলার চেষ্টা করে। আপনারা জানেন, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ আলেম, বাংলাদেশের গণমানুষের নেতা, 11 দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক সাহেবের যে সিটে তিনি বিজয়ী হয়েছেন, যেখানে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কথা, সেই আসনটি কেড়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি পরিবারের সদস্য ববি হাজ্জাজ। আজকের সেই ববি হাজ্জাজ সাহেব মন্ত্রী বনে গিয়ে অবৈধ ভোট চুরি করে তারপরে তিনি মামুনুল হকের বিরুদ্ধে হুঙ্কার ছুটছেন যে সমস্ত জায়গায় তিনি মামলা দিয়ে দিবেন, এবং মামলা দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে একজন ভোট চোরকারী ব্যক্তি, যিনি নিজে ভোট চুরি করেছেন। লজ্জায় মাথা নত করে থাকার কথা, সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন। তাও কোন সময়, যেই সময় ফেসিবাদের পতন ঘটানোর পরে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, সেই সময় উনি মামুনুল সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আমি তখনও আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছিলাম, যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে প্রায় 3 বছরের অধিক সময় তার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল ফেসিবাদী সরকার। তখন তাকে জামিন দেওয়া হয় নাই, অনেক মানুষ চুপ করেছিলেন। তখন আমি বক্তব্য দিয়ে বিদেশে বসে বলেছিলাম যে মামুনুল সাহেবের উপরে এই জুলুম, নির্যাতন এটা মেনে নেওয়া যায় না। আদর্শিকভাবে আপনি এক দলের হতে নাই পারেন, কিন্তু জুলুম, অত্যাচার, নির্যাতন যদি কারো উপরে হয়, সেটার প্রতিবাদ না করলে আপনি দায়ী থেকেই যাবেন। আজকের এই আল্লামা মামুনুল সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বর্তমান সময়ে বহু মানুষ যখন ওই 11 দলের বাইরে গিয়ে চাটাচাটিতে ব্যস্ত, ক্ষমতার লোভে ব্যস্ত, তখন তিনি ক্ষমতার দিকে না গিয়ে তিনি বাংলাদেশের আলেম সমাজ এবং এই জোটকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে এই জোটের পক্ষে অবস্থান নিয়ে আজকে তিনি নির্বাচন করে জাতির কাছে একজন শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছেন। ঐক্য রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসেবে তাকে জাতি গ্রহণ করেছে, সম্মান দিয়েছে, এবং সেটা ব্যালটের মাধ্যমেও দিয়েছে, অন্য জায়গায় দিয়েছে। কিন্তু সেই অবস্থায় চোরের মায়ের বড় গলা ববি হাজ্জাজ ধার করা নেতা এসে এখন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে সেই জায়গায় এখন তিনি দল পার্কে পর্যন্ত বিলুপ্ত করে দিয়ে তারপরে তিনি এখন যা তা বলে বেড়াচ্ছেন। এই সকল ধান্দাবাজি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশ যারা সত্যিকার এই দেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের বাংলাদেশ। আজকের এই বাংলাদেশে অবদান আছে মামুনুল সাহেবের। এই আল্লামা মামুনুল সাহেব জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। আপনি কয়দিন কি খেটেছেন, কি করেছেন? আপনি বাংলাদেশের গত 16 বছরেও ছিলেন ওদের পাঁচাটা দালাল, আর এখনো আপনি আর একটা জায়গায় এসে প্রবেশ করে দালালি করে আপনি একজন আলেমকে মামলার হুমকি দিচ্ছেন। তোমার এই মামলার হুমকি বাংলাদেশের জনগণ পরোয়া করে না। বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অন্যায় না করে তার উপরে জুলুম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের কমিটমেন্ট, যারা এই দেশ থেকে পালিয়ে পর্যন্ত গিয়েছে, যদি সেই ব্যক্তিরা কোনো অন্যায়কারী না হয়, জুলুমকারী না হয়, সেই ব্যক্তি ভিন্ন আদর্শের হলেও তার উপরে মামলা হামলা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। তারপরে তো আবার জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষের শক্তি, 24-এর আন্দোলনের নেতা, আজকের সেই গণমানুষের নেতা মামুনুল হক সাহেব, যারা জুলুম, নির্যাতন সহ্য করে জেলের মধ্যে অত্যাচার, নির্যাতিত হয়েছে, কওমি আলেমরা রাজপথে নেমে তার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মামুনুল সাহেবকে আপনি হুমকি দিচ্ছেন। ঢাকা শহরে আর জায়গা পান না, এটা নিজের মনে করার কিছু নাই। এটা বাংলাদেশ থেকে লাইভ করে কথা বলছি।
পরোয়া করার রাজনীতি শেষ হয়ে গিয়েছে। পরোয়া করে যদি রাজনীতি করতে হতো তাহলে আজকে আমি মন্ত্রী থাকতাম। আজকে গত 16 বছরে যে পর্যন্ত আমি বিএনপির পক্ষে, নির্যাতিত নিপীড়িত নেতাদের পক্ষে কথা বলেছি, একটা মানুষ তখন কথা বলার ছিল না। আন্দোলন সংগ্রাম দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আলিম ওলামার পক্ষে, জামাত ইসলামের পক্ষে, মামুনুল সাহেবের পক্ষে, এমনকি চরমনের হুজুরের যখন তার উপর আক্রমণ হয়েছে তার পক্ষে অবস্থান নিয়ে জাতির ক্লান্তি লগ্নে ভূমিকা পালন করেছি। শুধুমাত্র তোমাদের জুলুম অত্যাচার নির্যাতনের সাথে আপোষ করব না বিধায় আজকের আমি, তোমরা মন্ত্রিত্ব নিয়েছো, আমি মন্ত্রিত্ব ছাড়া অবস্থান করছি। ভোট কারচুপি করে, চুরি করে, তারপরে তুমি যা ইচ্ছা তাই বলবে, সেই দিন শেষ। বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রথম ক্ষমা চাইতে হবে মামুনুল সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, আর দ্বিতীয় ক্ষমা চাইতে হবে ভোট চুরি করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আবার বক্তব্য দিয়ে বলে আমি মন্ত্রী সাহেব হয়েছি, মাঝে মাঝে এসে বক্তব্য দিবে। আপনার বক্তব্য দেওয়ার রাইট জনগণ কিন্তু দেয় নাই। অতএব সাবধানে কথা বলবেন, চোরের মায়ের গলগলাকে দেখাতে যাবেন না। ওই সকল দিন আমরা এখন গুনি না। আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, নেতাবাজ, নৈরাজ্যবাজ, দালালদের স্থান দেওয়া হবে না। প্রয়োজনে আরো ধৈর্য ধারণ করবো, ক্ষমতা থেকে দূরে থাকবো, কিন্তু তারপরেও আপোষের রাজনীতি করে, মানুষের বিরুদ্ধে রাজনীতি, দেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে রাজনীতি করে পদ পদবি পাওয়ার বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন। তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে যে এই সবে মাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতা দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার, হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে নিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে। কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়। আর অপরদিকে আমরা যারা
বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের কি চরিত্র দেখলাম আমরা দেখেছি। ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই, শুধুমাত্র ক্ষমতার কারণে